বলে বিরোধী ধরে মার, সব দুঃখ ঘোচাতে হবে সইব না তো তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। নির্বাচক মণ্ডলীর উদ্দেশ্যে বিনম্র নিবেদন, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার অধীনে পূর্বস্থলী উত্তর বিধানসভার অন্তর্গত 1 নম্বর মণ্ডলের সহ সভাপতি হিসেবে আমি দেবপ্রসাদ চৌধুরী আজ কিছু বিষয় নিয়ে আমার চ্যানেলের মাধ্যমে ডি ইন্ডিয়া বিগ ভিডিও, ডি ইন্ডিয়া শর্টস এই দুটি চ্যানেল তৎসহ ফেসবুক স্ট্যাটাস স্টোরি এই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি সব সময় আমাদের দলীয় যে কর্মসূচি সেই কর্মসূচি যথাযথ পালন করার চেষ্টা করি। তাই আমি বক্তব্য শুরু করার আগে একজন ইউটিউবার সঙ্গে অদ্বিতীয়ার চ্যানেল মাধ্যম তার কণ্ঠস্বর আমার এই বক্তব্যের আগে আমি লিপিবদ্ধ করেছি। তার কারণ আজকের পশ্চিমবাংলার মানুষের যে পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে হচ্ছে, বিগত কয়েক মাস আগের এমন কিছু ঘটনা, যে ঘটনা পশ্চিমবাংলার শাশ্বত সনাতন ধর্মের মানুষদেরকে প্রচণ্ড উদ্বেগের মধ্যে থাকতে হচ্ছে, তার বহু প্রমাণ এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আপনারা ইতিমধ্যেই অবগত আছেন। আর কয়েক মাস পরই এই পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা যে নির্বাচন, সেই নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিক হয়নি, এখনো সরকারিভাবে ঘোষণা করা হয়নি। তার কারণ স্বচ্ছ ভোটার তালিকা নির্মাণের জন্য যে SIR প্রক্রিয়ার মাধ্যমে সারা ভারতবর্ষের ঠিক এই সময়তেই 13টি রাজ্য সহ পশ্চিমবাংলাতেও SIR চলছে। এই SIR এর মাধ্যমে স্বচ্ছ, নিরপেক্ষ, নিবিড় ভোটার্স লিস্ট সংশোধনের কাজই হলো SIR। এই SIR শুরু করার আগে, অর্থাৎ গত আগস্ট মাস থেকে এই প্রক্রিয়া চলছে। আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রথম থেকেই নানা রকম বাধা বিপত্তির মাধ্যমে
এই এসআইআর প্রক্রিয়া সঠিকভাবে যাতে করতে না পারে, আমাদের কেন্দ্রীয় নির্বাচন কমিশন তৎসহ পশ্চিমবাংলার যে নির্বাচন কমিশনারের দায়িত্বপ্রাপ্ত যে আধিকারিক আছেন, তাদেরকে এমন একটা অস্থির বাতাবরণের মধ্যে দিয়ে এই এসআইআর প্রক্রিয়াকে ভণ্ড করে দেওয়ার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এটা আমার এই বক্তব্যের মাধ্যমেই আপনাদের বিশ্বাস করতে আমি বলছি না। প্রতিনিয়ত পশ্চিমবাংলার রাজ্য সরকার যেভাবে, যে ভাষায়, যে নাশকতামূলক কাজের মাধ্যমে বিশেষ সম্প্রদায়ের কিছু হারমাদ বাহিনীর দ্বারা একটা দাঙ্গা সংগঠিত করবার প্রয়াস নিয়ে এই রাজ্য সরকার কাজ করে চলেছে। আমি বক্তব্য রাখার আগে যে প্রতিবেদনটা আপনারা শুনবেন, সেখানেই আপনারা বুঝতে পারবেন যে মুর্শিদাবাদ জেলায় বেলডাঙায় এবং আরও কয়েকটি জায়গায় যে হিন্দুদেরকে কোণঠাসা করবার জন্যে বিজেপির কর্মীদের ওপরে ভয় ভীতি প্রদর্শন করবার জন্যে পরিকল্পিতভাবে একটি দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল। সেই বেলডাঙায় ইস্যু, ঝাড়গ্রামে, ঝাড়খণ্ডে একটি পরিযায়ী শ্রমিক, মুর্শিদাবাদেরই বাড়ি, তাকে নাকি ওখানকার মানুষ মেরে ফেলেছে। এই রকম একটি স্পর্শকাতর ইস্যু নিয়ে গোটা পশ্চিমবাংলায় বিভিন্ন জেলায় একটা তাণ্ডব চালানো হয়েছে। পরবর্তীকালে সেই ছেলেটি ওপরে উক্ত রাজ্যের কোনো মানুষ তার উপরে যে আক্রমণ করেনি, তদন্ত করার পরে সেটা প্রমাণ হয়ে গেছে সে তার ব্যক্তিগত কারণে আত্মহত্যা করেছে। কিন্তু সেটাকে রং চাপিয়ে একটা দাঙ্গার পরিস্থিতি বেলডাঙায় ঘটিয়েছে। সে দৃশ্য আপনারা দেখেছেন, আজকেও পাবেন। মোবাইলে সার্চ করলে, ফেসবুকে, ইউটিউবে সার্চ করলে আপনারা পাবেন। যে অগ্নিসংযোগ সরকারি সম্পত্তি নয়-ছয় করা হয়েছে, অনেক মানুষের ঘর বাড়ি, হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, এ দৃশ্য আপনারা দেখেছেন। স্বাভাবিকভাবেই সেখানকার মানুষের দাবি মতো এবং আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহোদয়ের দাবি অনুযায়ী এনআইএ তদন্তের জন্য শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী তার দরবার করেছিলেন। এমনকি হাইকোর্ট থেকে পর্যন্ত তার পারমিশন তিনি আদায় করেছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে এনআইএ তদন্ত হবে। সেই এনআইএ তদন্তকে যাতে সঠিকভাবে করতে না পারে, তার জন্যে এই রাজ্য সরকারের কিছু আমলা এবং কিছু মন্ত্রী তৎসহ সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু মাতব্বর এই এনআইএ তদন্ত যাতে বন্ধ করা হয়, তার জন্যে তারা মিছিল করছে, আন্দোলন করছে, স্লোগান দিচ্ছে, অমিত শাহ এনআইএ মানছি না, মানব না। এইরকমভাবে অমিত শাহ আমাদের বিশ্ববরেণ্য যশস্বী প্রধানমন্ত্রী, তার মুণ্ডুপাত করছে এই ঘটনাকে কেন্দ্র করে। তাই উক্ত প্রতিবেদন যে সঙ্গে অদ্বিতীয়ার উক্ত বিষয়ে আমার এই ভিডিওর সঙ্গে আমি সংযোগ করেছি, আপনারা শুনবেন। আমার বিশেষভাবে এনআইএ তদন্ত বন্ধ করার
কারণ হচ্ছে এনআইএ যখন তদন্ত করবে, সে পাতাল থেকে তুলে নিয়ে আসবে সেই সমস্ত জঙ্গিদেরকে, এবং তাদের উপযুক্ত যে আইনি ব্যবস্থা আছে সেই ব্যবস্থার মাধ্যমে কঠোরতম, ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের জেরা করা হচ্ছে। তো এইটা যাতে বন্ধ করে, তার জন্য নানা রকমভাবে রাজনৈতিকভাবে এবং উক্ত এলাকার মানুষকে খেপিয়ে দিয়ে একটা নতুন করে ভয়ের বাতাবরণ তৈরি করার পরিকল্পনা চলছে। এখানে প্রচ্ছন্ন মদত আছে আমাদের রাজ্য সরকারের। তাই শুভবুদ্ধি সম্পন্ন রাজনৈতিক সচেতন ব্যক্তিদের উদ্দেশ্যে আমি এই বার্তা দিতে চাই, আগামী দিন কিন্তু খুবই ভয়ঙ্কর। তাই আমরা ভারতীয় জনতা পার্টির যে কার্যক্রম চলছে সারা প্রদেশ জুড়ে, যে কর্মসূচির মাধ্যমে গৃহ সম্পর্ক অভিযান, তার সঙ্গে ফ্ল্যাগ লাগানো এবং বিভিন্ন বুথে বুথকে সচেতন করা, বুথকে শক্তিশালী করবার জন্যে যে নির্দেশ এসেছে সেই নির্দেশ অনুযায়ী সেই কর্মক্রিয়া চলছে। তাই আমি আজকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আমি কতকগুলি বিষয় আপনাদের কাছে তুলে ধরতে চাই। সংকল্প পত্র, অর্থাৎ এবার বিজেপি সরকার 2026 বিধানসভা নির্বাচনে শুধু ভোট নয়, এটি বাংলার ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। বিজেপি সরকার গঠিত হলে মেধাভিত্তিক ও স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা চালু হবে, স্থায়ী কর্মসংস্থান নিশ্চিত হবে, দুর্নীতিমুক্ত প্রশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, ডবল ইঞ্জিন সরকারের মাধ্যমে দ্রুত উন্নয়ন হবে, নারীর সম্মান ও নিরাপত্তা সুনিশ্চিত হবে, আবাস যোজনা, ভিবিজি রামজি প্রকল্প ও উজালা আরও শক্তিশালী হবে, আয়ুষ্মান ভারত, বিনামূল্যে চিকিৎসার সুবিধা মিলবে, কৃষি, শিল্প ও কর্মসংস্থানের পরিকাঠামো বাড়বে, পরিযায়ী শ্রমিক নয়, নিজের রাজ্যেই কাজের সুযোগ তৈরি হবে। 2026 নির্বাচন হোক নিরাপত্তা, উন্নয়ন ও বাংলার ভবিষ্যৎ সরকার নির্বাচন। মোদিজির নেতৃত্বে বিকশিত ভারতের অংশীদার হয়ে বাংলার হারানো গৌরব ফিরিয়ে আনার সময় এসেছে। আসুন দুর্নীতি, ভয় ও অপশাসনের অবসান ঘটিয়ে বাংলায় বিজেপির সুশাসন প্রতিষ্ঠা করি। তাই আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের কয়েকটি স্লোগান, উনি পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন এবং সেই সফরে তিনি মূল যে আমাদের স্লোগান, সেই স্লোগান হলো বাঁচতে চাই বিজেপি তাই, পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। এই স্লোগানের মাধ্যমে প্রতিটি গ্রামের, প্রতিটি বুথের যে কার্যকর্তা আছেন তাদেরকে উজ্জীবিত করবার জন্য গত কয়েকদিন আগে দুর্গাপুরে আমাদের যে নবনির্বাচিত সভাপতি, সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনজি এসেছিলেন। ওই মঞ্চে আমিও উপস্থিত ছিলাম। তার ভিডিও আমার ইউটিউব চ্যানেল
ফেসবুকে আমি ইতিমধ্যেই দিয়েছি এবং এখনও অনেকগুলি ভিডিও বাকি রয়ে গেছে। সময়ের কারণে আমি সেগুলো আপলোড করতে পারিনি। ওখানেই আমাদের পশ্চিমবাংলার সর্বোচ্চ নেতৃত্ব এবং অন্য রাজ্য থেকে যে সমস্ত মন্ত্রী এবং তাদের বিশেষ দায়িত্বপ্রাপ্ত, যেমন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এসেছেন, ছত্তিশগড় থেকে একজন নেতা এসেছিলেন যিনি আমার বাড়িতেও এসেছিলেন, ঝাড়খণ্ড থেকে একজন নেতৃত্ব এসেছিলেন, আরও বিভিন্ন মণ্ডলে আমাদের যে পূর্ব বর্ধমান জেলার অধীনে 7টি বিধানসভা আছে, এই সমস্ত বিধানসভায় এই সমস্ত নেতৃত্বের তত্ত্বাবধানে আগামী দিনে যে কর্মসূচিগুলি দিয়েছেন সেই কর্মসূচি পালনের আমরা অঙ্গীকারবদ্ধ। তাই আমাদের সেই কর্মযজ্ঞ চলছে। সেই কর্মযজ্ঞ ইতিমধ্যেই চলছে। আমাদের সংকল্পপত্র যেটা ঘোষণা করেছেন, অর্থাৎ বাংলায় বামফ্রন্টের 34 বছর ও তৃণমূল সরকারের 15 বছরের অপশাসন সাক্ষী আজ পরিবর্তনের, প্রহসনের। 2011 সালে বাংলার মানুষের পরিবর্তনের স্বপ্ন রূপান্তরিত হয়েছে ভয়াবহ সন্ত্রাসী বাস্তবে। আজ বাংলায় আইনের শাসন নেই। আজ বাংলায় আইনের শাসন নেই, আছে শাসকের আইন। আমাদের এই বাংলায় পুলিশ ও প্রশাসন আজ শুধুই নীরব দর্শক ও অপরাধীদের ঢাল হয়ে তারা কাজ করছে। চিটফান্ড কেলেঙ্কারি থেকে শুরু করে কয়লা, বালি, গরু পাচারের মতো দুর্নীতি সাক্ষী কিভাবে বাংলায় গরিব মানুষের রক্ত জল করা হাজার হাজার কোটি টাকা লুট করা হয়েছে। বহু পরিবার আজ গৃহহারা, স্বজনহারা। আর আর্চিকর কাণ্ড, কসবা কাণ্ড, ল কলেজের মতো নক্কারজনক ঘটনায় যখন দেশ বিদেশ তোলপাড়, তখন রাজ্য সরকার ব্যস্ত প্রমাণ লোপাটে। এই রাজ্য সরকার ব্যস্ত হয়ে পড়েছেন কি করে এই ঘটনার সঠিক তদন্ত এবং তারা যাতে ন্যায় বিচার না পায় তার জন্যে কঠোরভাবে এই রাজ্য সরকারের পুলিশ বাহিনীকে কাজে লাগিয়ে প্রমাণ লোপাটের এক প্রহসন চালিয়েছে। এটাই কি জনদরদী সরকার? আপনাদের স্মরণ করিয়ে দিই, সন্দেশখালির ঘটনা বাংলার ইতিহাসের এক কালো অধ্যায়। শাসক দলের দুষ্কৃতীরা নারীর সম্মান কেড়েছে, জমি কেড়েছে, ত্রাসের রাজত্ব চালিয়েছে, কিন্তু বাংলায় নির্ভীক মা বোনেরা রাস্তায় নেমে প্রতিবাদে গর্জেছে। প্রতিবাদের আগুন এবার ছড়াক গোটা বাংলায়। কৃষিভিত্তিক বাংলায় আজ কৃষকরা অসহায়। আলু রপ্তানি বন্ধ, সার বীজের সংকট, ফোরেদের লুট, ন্যায্য মূল্যের অভাবে চাষিরা সর্বশান্ত। অন্নদাতারাই আজ নিরন্ন দিন কাটায়। কৃষকের সম্মান রক্ষার্থে বাংলায় সরকার, বিজেপি সরকার চায়। বাংলার শিক্ষা ব্যবস্থা আজ ইচ্ছে করে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে। 2016 সালের পর চাকরির মানদণ্ড মেধা নয়, শুধু টাকা। 26,000 শিক্ষক চাকরিহারা, 22 লক্ষ যুবক যুবতীর ভবিষ্যৎ অন্ধকারে। বাংলার মেধাবীরা আজ ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক। এই অপমান আর কতদিন সহ্য করবেন? এই অপমান আর
কতদিন সহ্য করবেন? বাংলায় আজ শিল্পের মহা শ্মশান ভূমি। বাংলা থেকে তাড়ানো হয়েছে একাধিক কারখানা, যার সূত্রপাত হয়েছিল সিঙ্গুর থেকে। আজ বাংলায় ৮০ লক্ষেরও বেশি মানুষ কাজের আশায় ভিন রাজ্যে, তারা পরিযায়ী শ্রমিক হিসেবে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। শস্য সম্পদশীল বাংলা আজ শাসকের অপদার্থতায় উন্নয়নহীন। একদিকে যখন কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত চালু করে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে, অন্যদিকে আমাদের রাজ্য সরকারি হাসপাতালে দালাল রাজ, ভুয়ো হাসপাতাল, বিষাক্ত স্যালাইন কাটছে বহু রোগীর জীবন। আর রেফারোগ, বিনা চিকিৎসায় মরছে মানুষ। সীমান্তবর্তী জেলাগুলিতে দেদার অবৈধ অনুপ্রবেশের জেরে বদলাচ্ছে বাংলার জনবিন্যাস। মাননীয়ার ভোট ব্যাংক ফুলছে। বহু নথিতে ওয়াকাফ আইনের বিরোধিতা করার নামে 2025 এপ্রিলে মুর্শিদাবাদে দাঙ্গার নেপথ্যে ছিল সেই ভুয়ো ভোট ব্যাংকই। এই অবাধ অনুপ্রবেশের জন্য শুধু রাজ্য নয়, দেশও অসুরক্ষিত। স্বচ্ছ ভোটার তালিকার জন্য SIR তাই অনিবার্য হয়ে পড়েছে। ইতিমধ্যেই আপনারা জানেন, SIR মাধ্যমে প্রথম দফায় যে ঘোষণা করা হয়েছে 58,20,000 ভোটারের নাম বাতিল হয়ে গেছে। তার পরবর্তীকালে হিয়ারিংয়ের মাধ্যমে আরও বহু তথ্য উঠে এসেছে, যে তথ্যের মাধ্যমে আজকের ডেট পর্যন্ত প্রায় 70 লক্ষের কাছাকাছি আরও নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে, এটা নিশ্চিত হয়ে গেছে। তাই মাননীয়া আজকে প্রচণ্ড উৎকণ্ঠায়, আজকে নানা রকমভাবে মিথ্যা জাল বিছিয়ে আজকে বেকার যুবকদেরকে উপঢৌকন হিসেবে আজকে যুবসাথী নাম দিয়ে, উনি তো 2013 সালেও এই যুবসাথী নাম দিয়ে এই যোজনা চালু করেছিলেন। সেই যোজনায় যুবকরা সুফল পায়নি, তাদের প্রদেয় অর্থ এই সরকার দিতে পারেনি। তাই নতুন করে এই ভোটের মুখে নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হয়ে উনি এই বেকার যুবকদেরকে, আমরা অবাক হয়ে যাচ্ছি, এই ভাতার নেবার যে প্রবৃত্তি, ইতিমধ্যেই 12-13 লাখ শোনা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, আমরাও দেখতে পাচ্ছি। একদিকে লক্ষ্মীর ভাণ্ডারের 500 টাকা বৃদ্ধি, অপর দিক দিয়ে এই বেকার যুবকদেরকে চাকরির তো জায়গা নেই। কারণ এই রাজ্যে 10 লক্ষের ওপর চাকরি পাবার জায়গা খালি আছে বিভিন্ন বিভাগে, স্কুল শিক্ষক থেকে আরম্ভ করে পুলিশ বিভাগ, আরও বহু বিভাগে প্রায় 10 লক্ষের কাছাকাছি চাকরির ভ্যাকান্সি আছে। কিন্তু এই রাজ্য সরকার দেবে কোথা থেকে? এই যে ভাতা আর ভিক্ষা প্রদানের মাধ্যমে উৎসব, খেলা মেলা, এই ছলাকলা করেই এই রাজ্য সরকার প্রচণ্ডভাবে ঋণগ্রস্ত হয়ে গেছে। আজকে একটা শিশু জন্মগ্রহণ করলে তার মাথায় 80,000 টাকা ঋণের বোঝা। ইতিমধ্যেই 7 লক্ষ কোটি টাকার ওপরে এই রাজ্য সরকারের মাথায় দেনা। এরা সরকারি চাকরি দেবে কোথা থেকে? সরকারি চাকরি দেবার মতো এই সরকারের তহবিল আজকে শূন্য। তাই এই ভোটে জেতবার জন্যে বেকার যুবকদেরকে লেলিয়ে দিয়ে ফর্ম ফিল আপ করো, 1,500 টাকা, মানে দৈনিক 50 টাকা ওই
তৃণমূলের কোনো এক নেতা বলেছেন পান গুটখা সিগারেট বিড়ি খাবার জন্য তো তাদের খরচার দরকার, তাই এই 1,500 টাকা তাদের মাসে মাসে দেওয়ার ঘোষণা করেছেন। তাও এটা কয়েক মাস, এটা দীর্ঘমেয়াদী যোজনা নয়। কিন্তু মানুষ চোরা না শোনে ধর্মের কাহিনী, তাই এইভাবে যুবকদের প্রলোভন দিয়ে তাদেরকে ভাতা ভিক্ষা দিয়ে এই ভোট বৈতরণী পার করবার উনি প্রচেষ্টা নিয়েছেন। উনি বুঝে গেছেন SIR এর মাধ্যমে যেভাবে পলায়ন হয়েছে, দিদি তার নিজের কেন্দ্র যেখানে উপনির্বাচনে দাঁড়িয়েছিলেন ভবানীপুরে, সেখানে 44,595 জনকে এনুমারেশন ফর্ম দেওয়া হয়েছিল বিএলওদের মাধ্যমে। বারে বারে বিএলওরা সেই যারা এনুমারেশন ফর্ম নিয়েছে তাদের দরবার করেছে, তাদের টিকিটিও খুঁজে পাওয়া যায়নি। যে ফিরহাদ হাকিম তার চেতলা, সেখানেও 60,000 এইরকম এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে, সেই ফর্ম জমা পড়েনি। তাই দিদি বুঝতে পেরেছেন আজকে এই 70 লক্ষ সরকারিভাবে আরও বাদ যাবে। এখন নতুন করে ছানবিন চলছে। আমাদের নির্বাচন কমিশনার ইতিমধ্যেই 7 জন যে আধিকারিক, গতকালকেও দেখলাম একজন বিডিওকে সাসপেন্ড করা হয়েছে, তাদের FIRও করা হয়েছে। কোনো মতেই এটা করতে চাইছিলেন না মুখ্যমন্ত্রী বা তার মন্ত্রিমণ্ডলী। আজকে নির্বাচন কমিশনার নিজে উদ্যোগ নিয়ে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। এতে দিদি আরও আতঙ্কে শিউরে উঠেছে। আর আপনাদের স্মরণ করিয়ে দিই যে ফাইল চুরি আপনারা দেখেছেন, দিদির CBI এর কাছে, ইডির কাছে যে তদন্ত করতে গিয়েছিল, তাদের হাত থেকে ল্যাপটপ, মোবাইল এবং ওই যে গ্রিন ফাইল উনি ছিনিয়ে নিয়ে একরকম ডাকাতি করে উনি ছিনিয়ে নিয়েছেন। ওর ভিতরেই লুকিয়ে আছে প্রাণভোমরা, অর্থাৎ কয়লা কেলেঙ্কারি, গরু কেলেঙ্কারি, যাবতীয় দুর্নীতির ফাইল CBI এর হাতে, ইডির হাতে পড়েছিল। সেটা দিদি তাদের হাত থেকে, এটা পৃথিবীতে একটা দৃষ্টান্ত স্থাপন, সারা পৃথিবীতে এটা দৃষ্টান্ত স্থাপন হয়েছে। একটার সাংবিধানিক প্রধান মুখ্যমন্ত্রী এইরকম নক্কারজনক কাজ করতে পারে, এটা গোটা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে পর্যন্ত এটা নিয়ে চর্চা চলছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের রাজ্যের, আমাদের ভারতবর্ষের যে উচ্চ ন্যায়ালয় অর্থাৎ সুপ্রিম কোর্ট, সেখানে সেই তারিখ পে তারিখ করে এটাকেও ধামাচাপা দিয়ে ভোট বৈতরণী যাতে মমতা বন্দ্যোপাধ্যায় পার করতে পারে, তার জন্যে বারে বারে তারিখ পে তারিখ। আর এই সরকার উকিল কাকে রেখেছে? যে সন্ত্রাসবাদী জঙ্গিদের হয়ে সুপ্রিম কোর্টে, হাইকোর্টে দালালি করে তাদেরকে রেহাই করে দেবার মতো কাজে তারা সহযোগিতা করে, সেই কপিল সিব্বাল, মনু সিংভি, যাদের দৈনিক ভিজিট হচ্ছে 30 লক্ষ টাকা থেকে 35 লক্ষ টাকা, এই রাজ্য সরকারের করের টাকা দিয়ে এই সমস্ত উকিল দিয়ে এইগুলো মুভমেন্ট করা হচ্ছে। আর এই যে ফাইল ডাকাতি হলো, এটাকেও ধামাচাপা দেওয়ার জন্য আমরা তো ভেবেছিলাম দিদির জেল অনিবার্য, কিন্তু এই গতকালকেও ডেট ছিল, সেখানে হোলিতে কি রং খেলা হবে সেই নিয়ে আলোচনায় ব্যস্ত। তার মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বোঝা যাচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্যেও বাস্তু ঘুঘু আছে, তাদের কঠোর শাস্তি হওয়া আমি একজন দায়িত্বশীল ভারতীয় নাগরিক হিসেবে মনে করি। এই সুপ্রিম কোর্টের যে সমস্ত বিচারপতি এবং উকিলরা এই নক্কারজনক কাণ্ডকে আড়াল করে এই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীকে বাঁচাবার চেষ্টা করছে, আমরা ধিক্কার জানাই। এই নোংরা খেলায় মত্ত যে সমস্ত সুপ্রিম কোর্টের
আইনজীবীরা আছেন এবং বিচারপতিদ্বয় পর্যন্ত এর মধ্যে যুক্ত। অতীতেও আমরা দেখেছি এই অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক থেকে আরম্ভ করে যে চোরগুলোকে বাঁচানোর জন্যে অনুব্রত মণ্ডল তিহার জেলে পড়েছিল, তাদেরকে বাঁচানোর জন্যে এবং সেই সমস্ত তদন্তভার যাতে ব্যাহত হয় তার জন্য প্রাক্তন বিচারপতি DY চন্দ্রচূড় তিনিও একটা ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। ভারতবর্ষের সাংবিধানিক প্রধান সুপ্রিম কোর্টের বিচারপতিরা এই রকম নোংরামি করতে পারে, এটা ভাবতে পর্যন্ত আমাদের ঘৃণাবোধ হচ্ছে। তো এই শাসন ব্যবস্থার, এই আইন ব্যবস্থার মাধ্যমেই আমাদের চলতে হবে। কাজেই আগামী দিনে জানি না এর পরিবর্তন ঘটবে কিনা, তাই আমি আরও বহু কিছু বলবার আছে, আমি এখানে বিরাম দিচ্ছি, কারণ আমার মোবাইলে ইতিমধ্যেই এই বক্তব্য 40 মিনিট পেরিয়ে গেছে। তাই আমি বাধ্য হয়ে আমার বক্তব্য এখানে বিরাম দিলাম। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।